আলাদিনের ছেলেবেলা ২। পাঠে চন্দনা সান্যাল। মুস্তাফা দর্জির সংসার ছোট, সংসার খরচও কম। লোকের জামা তৈরি করে, সেলাই রিপুর কাজ করে যা রোজগার হয় তাই দিয়েই তাদের সংসার কোনো ক্রমে চলে যায়। তাছাড়াও অন্যভাবে কিছু আয় হয়। দরগায়, মসজিদে ও মেলায় গিয়ে ধর্মের কথা বলেন। তিনি কারো কাছে কিছু চান না, লোকেরা খুশি হয়েই পয়সা দেয়। হাসি হাসি মুখে ঘুরে বেড়ান মুস্তাফা দর্জি। ছোট বড় সব মানুষকেই ভালোবাসেন। মনে তার কোনো দুঃখ নেই, বেশি টাকা রোজগারের দিকে তার লোভও নেই। কোনো রকমের দিন চলে গেলেই খুশি, কিন্তু সেই সামান্য সুখটুকুও বুঝি আর রইল না। কয়েকদিন জ্বরে ভুগে হঠাৎ একদিন মুস্তাফা দর্জি মারা গেলেন। এবার খুবই বিপদে পড়লেন ফাতেমা বিবি। এতদিন কোনো মতে সংসার চলত, এবার বুঝি তাও চলবে না। ফাতেমা নিজেও কিছু সেলাই ফোঁড়াই করতেন, কিন্তু একা রোজগারে কিভাবে এখন চলবে? আলাদিন এখন একটু বড় হয়েছে, ভাবলেন যা হোক কোনো একটা কাজে তাকে ঢুকিয়ে দেবেন। কিন্তু কুরের বাদশা আলাদিন কোনো কাজই তো শেখ করতে চায় না। যে রোজ জায়গায় তারা থাকতো সেটার নাম জমজম বস্তি। এই বস্তির অনেক ছেলে কাজকর্ম করে কিছু রোজগার করত, কিন্তু আলাদিন ভালোবাসত ঘুরে বেড়াতে আর বাজে ছেলে মেয়েদের সঙ্গে মিলে দুষ্টুমি করতে। বাবা মারা যাবার পর কয়েকদিন চুপচাপ ঘরে বসে রইল আলাদিন। গায়ের রহিম তাকে বলেছিল, কেউ মারা গেলে ছায়ার রূপ ধরে কাছাকাছি ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় তার প্রিয়জনকে। রহিমকে জিজ্ঞেস করেছিল আলাদিন, আমার বাবা তাহলে আমাকে খুঁজে বেড়াবে? হ্যাঁ, তাহলে তো মজাই হবে বলেছিল আলাদিন, কিন্তু আবার খারাপও হতে পারে। খারাপ হবে কেন? তুই যদি কোনোদিন তোর বাবার মনে দুঃখ দিয়ে থাকিস তবে তার জন্য তোকে সাজাও দিতে পারে। আলাদিন একটু চিন্তায় পড়ে গেল। বসে বসে ভাবতে লাগলো, কোন দিন সে তার বাবার মনে দুঃখ দিয়েছে কিনা। ভাবতে ভাবতে একটা ঘটনার কথা তার মনে পড়লো। একদিন বাবা তাকে দূরে এক বাড়িতে একটা খবর দেবার জন্য পাঠিয়েছিলেন। সেখানে যায়নি সে, ছেলেদের সঙ্গে খেলা করছিল। এটা খুবই দোষের কাজ, যদি তার বাবা সেই জন্য তাকে সাজা দেন। ভয়ে অনেকদিন আলাদিন আর বাড়ির বার হয়নি, ঘরের ভেতরে মায়ের কাছাকাছি থাকতো। মসজিদের মোল্লা সাহেব একদিন এসে কি সব করলো। সেদিনই শেষ হলো শোক পালনের দিন। পরদিন থেকে আলাদিন আবার বাইরে বেরোতে শুরু করলো। গায়ের মৌলবি এসে একদিন বলেন, ফাতেমা বিবি, ছেলে কি তোমার মূর্খ হয়ে থাকবে? এতদিন ওর বাবা ছিল তাই কোনো রকমে চলে যেত, এখন চলবে কেমন করে? ছেলেকে মক্তবে আর মাদ্রাসায় লেখাপড়া শেখাও, তারপর দেখো সুলতানের দরবারে কোনো একটা কাজে লাগিয়ে দিতে পারো যদি। ফাতেমা ছেলেকে ডাকলেন, ছেলে কাছে এলো। ফাতেমা জিজ্ঞেস করলেন, কিরে আলাদিন, লেখাপড়া একটু শিখবি তো, নাকি চিরকাল বোকা হয়েই থাকবি? লেখাপড়া শিখতে আলাদিনের কোনো আপত্তি নেই, কিন্তু বেশিক্ষণ মৌলবীর মক্তবে আটকেও থাকতে হবে সেটাতে রাজি নয়। বাবা তাকে একবার এক মক্তবে ভর্তি করে দিয়েছিলেন, কিন্তু কয়েকদিন পরই আলাদিন সেখান থেকে পালিয়ে এসেছিল। ফাতেমা বিবির সে কথা মনে আছে, তাই বললেন, কিরে আলাদিন, এবার পড়বি তো, না আবার পাঠশালা থেকে পালিয়ে আসবি? আলাদিন চুপ করে রইল। বোঝা গেল এবার সে পড়াশোনা করবে। মৌলবী বললেন, আগের বারের আলাদিনের মাইনে কিছু বাকি আছে ফাতেমা বিবি, সেটা এবার ধীরে ধীরে শোধ করে দিও। ছেলেটার কথা মাথায় ঢুকলো। সে মাথা নাড়ল এবং ওর মাথা ভালো, মনোযোগ দিয়ে পড়লে কোনো ছাত্রই ওর ধারে কাছে আসতে পারবে না। মাক্তাবে ভর্তি হয়ে গেল আলাদিন। এবার সে সত্যি পড়াশোনায় মনোযোগ দিল। জামা কাপড় সেলাই করে ফাতেমা বিবির সংসার চলে না। তিনি পরের বাড়িতে বাসন মাজা ও কাপড় কাচার কাজ করতে লাগলেন। আলাদিনের মাথা যে ভালো, কিছুদিনের মধ্যেই তার পরিচয় পাওয়া গেল। অন্যান্য ছেলেরা তার সঙ্গে পেরে ওঠে না। 1 বছরের মধ্যে সে 2 বছরের পড়া শেষ করে ফেলল। 2 বছর পর মাক্তবের কোনো বই তার পড়ার বাকি রইল না। মৌলবী এসে বললেন, ফাতেমা বিবি, আমার মাক্তবে ওর পড়ার আর কিছু নেই, ওকে তুমি শহরের কোনো মাদ্রাসায় ভর্তি করে দাও।
ফাতেমা বললেন, মাদ্রাসায় পড়ালে যে ওর মাইনেও অনেক বেশি দিতে হবে মৌলভী সাহেব। আমি অত মাইনে দেব কেমন করে? মৌলভী বললেন, আলাদিন তো ভালো ছাত্র, আমি ওখানকার মৌলানাদের বলে দেব যাতে ওকে পুরো মাইনে দিতে না হয়। ফাতেমা বললেন, কিন্তু ওকে তো যেতে হবে অনেকটা পথ, তার ধকল ও কি নিতে পারবে? মৌলভী বললেন, তা সত্যি, তবে শোনো, ভালো করে লেখাপড়া শেখালে আলাদিনকে সুলতানের দরবারে চাকরিতে দিতে পারবে। ওর চেহারা ভালো, বুদ্ধিও আছে, খুব উন্নতি করতে পারবে। কিন্তু আলাদিনকে বেশি লেখাপড়া শিখে সুলতানের চাকরিতে দেবার ইচ্ছে ফাতেমার নেই। সুলতানের দরবারে যারা চাকরি করে তারা যেন অন্য মানুষ হয়ে যায়, তাদের শরীরে দয়া মায়া থাকে না। আলাদিন সেখানে চাকরি করলে অন্য মানুষ হয়ে যাবে, তাই শহরের মাদ্রাসায় তাকে ভর্তি করার ইচ্ছে ফাতেমা রইল না। আলাদিনের মাদ্রাসায় পড়বার দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু খুলে গেল সারা গাঁয়ে ঘুরে বেড়াবার দরজা। ঘুরতে ঘুরতে সে কোথায় চলে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। আলাদিনের সঙ্গী জুটেছে অনেক, সঙ্গীদের সঙ্গে ঘুরতে ঘুরতে তার দিন কেটে যায়। তাই আবার শুরু হলো ফাতেমার দুঃখের পালা। একদিন আলাদিন রাত্রে বাড়ি ফিরে এলো না। ফাতেমা জেগে রইলেন সারা রাত, নানান চিন্তায় তার মন ভরে গেল। এই রাতের অন্ধকারে একা কোথায় গিয়ে খোঁজ করবেন? কোনো বিপদ হয়নি তো আলাদিনের? গুলবাগ ঘুরে বেড়ায় এদিক ওদিকে, রাত্রিবেলায় লোকালয়েও চলে আসে, সেই বাঘের মুখে পড়েনি তো আলাদিন? তাই যদি হয় তবে ভাবতে গিয়েও বুক কেঁপে ওঠে ফাতেমার। কোনো দস্যুরা কি তাকে ধরে নিয়ে গেল? আজকাল শোনা যায় সুন্দর চেহারার ছেলেদের বেদুইন দস্যুরা ধরে নিয়ে যায়, বিক্রি করে দেয় তাদের। নানা কথা ভাবতে ভাবতে আকুল হয়ে ওঠেন ফাতেমা। আকাশ পুরোপুরি ফর্সা হবার আগেই তিনি বিছানা থেকে উঠে পড়েন। পরিচিত পড়শিদের বাড়ি গিয়ে খোঁজ করেন আলাদিনের, জিজ্ঞেস করেন, আমাদের ছেলেটা তোমাদের বাড়ি এসেছে? না তো। খুঁজতে খুঁজতে ফাতেমা চলে গেলেন পাশের গায়ে। সেখানে এক বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেন তিনি, আমার আলাদিনকে দেখেছো? হ্যাঁ দেখেছিলাম তো, ওই জঙ্গলটার দিকে যাচ্ছিল কাল সন্ধ্যেবেলা। চমকে ওঠেন ফাতেমা, কাল সন্ধ্যেবেলা? কার সঙ্গে? কেউ সঙ্গে ছিল না, একাই সে যাচ্ছিল। সর্বনাশ, ওই জঙ্গলে যে গুলবাগ আছে, সেই বাঘের মুখে গিয়ে সে পড়েনি তো? কাছাকাছি কয়েকটি বাড়ির লোকও এসে হাজির হলো সেখানে। তারা বলল, হতেও পারে, দুদিন আগেই তো একটা ছেলেকে গুলবাগে ধরে নিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, ওই ছেলেটার নাম রহিম। তোমার ছেলে আলাদিন তো চিনত রহিমকে। সে কথা শুনে ফাতেমা আরো ভয় পেয়ে গেলেন। বললেন, সর্বনাশ, রহিম তো আলাদিনের সঙ্গী ছিল, সে ভয় দেখিয়েছিল আলাদিনকে। আলাদিন তাই কদিন বাড়ি থেকে বের হয়নি, সেই রহিমই পড়ল বাঘের মুখে। হায় হায় হায়! ফাতেমা রীতিমতো কান্নাকাটি শুরু করে দিলেন। গায়ের লোকেরা ছুটে এসে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে ফাতেমা বিবি, অমন করে কাঁদছো কেন? ফাতেমা কাঁদতে কাঁদতেই বললেন, আমার ছেলে আলাদিনকে রহিমকে খুঁজতে জঙ্গলে চলে গেছে। হায় হায় হায়, বাঘে ধরেছে তাকে। লোকেরা যত বোঝায় ফাতেমার কান্না ততই বাড়ে। অবশেষে লাঠি ও সরকি নিয়ে একদল লোক হই হই করতে করতে ঢুকে পড়ল সেই জঙ্গলে। অনেক খুঁজতে খুঁজতে দেখতে পেল আলাদিন একটি পাহাড়ের ঢিবির কাছে গাছের তলায় ঘুমিয়ে আছে। সবাই তাকে ডেকে ডেকে জাগিয়ে তুলল। ঘুম ভেঙে যেতেই হকচকিয়ে বসে পড়ল আলাদিন। কিছুতেই বুঝতে পারল না কিভাবে সে এখানে এলো। বন্ধু রহিমকে খুঁজতেই তো সে এখানে এসেছিল, কিন্তু গাছের তলায় এসে এসে ক্লান্ত হয়ে বসে পড়ে, চোখ বুজে আসে, তারপর আর তার কিছু মনে নেই। তখনও আলাদিনের চোখে ঘুমের ঘোর ছিল, শরীরটাও পড়েছিল এলিয়ে। তাই তাকে সবাই ধরাধরি করে জঙ্গলের বাইরে নিয়ে এলো। একটু সুস্থ হবার পর ফাতেমা তাকে নিজের বাড়িতে নিয়ে এলো, শুইয়ে দিলেন বিছানায়। গাঁয়ের লোকেরা বলল, ফাতেমা বিবি, আলাদিনকে বাইরে বেরোতে দিও না, ওর কোনো উপরি ভাব আছে, ওকে ওঝা বদ্যি দেখাও। সেদিন বিকেলে বেশ সুস্থ হয়ে উঠল আলাদিন। ফাতেমাকে বলল, মা, আমি জঙ্গলে যেতে চাইনি, মনে হলো কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। ভাবলাম রহিমও হয়তো ওই জঙ্গলে আছে, তাই আমিও ঢুকে পড়লাম। ফাতেমা জিজ্ঞেস করলেন, তারপর? আলাদিন বলল, তারপর আমার নাকে গেল কি সুন্দর ফুলের গন্ধ। এমন গন্ধ আমি আর কোনোদিন এর আগে পাইনি। মনটা আমার জুড়িয়ে গেল, তাই বুঝি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে কি সুন্দর স্বপ্ন দেখলাম মা। ফাতেমা জিজ্ঞাসা করলেন, কি স্বপ্ন? আলাদিন বলল, দেখলাম একটা পাহাড়ের গুহা,
সেই গুহার মধ্যে রয়েছে কত সোনা, মোহর, হিরে, মুক্তা। ভাবলাম কুড়িয়ে নিই, কিন্তু একটা ভয়ঙ্কর দৈত্য এসে সেখানে দাঁড়ালো। ছুটতে এলো আরেকটা দৈত্য। দুই দৈত্যের মধ্যে লড়াই বেঁধে গেল। সেই সোনা মোহরগুলো ছিটকে যেতে লাগলো চারিদিকে। তারপর ঘুম ভেঙে গেল, দেখলাম সোনা, মোহর, দৈত্য কিছুই নেই। গাঁয়ের লোকেরা আমাকে টেনে টেনে তুলছে। ফাতিমা বললেন, সন্ধেবেলা যেখানে সেখানে যেতে নেই, আর কখনো এমন ভাবে ঘোরাঘুরি করবি না। ভালো বন্ধুদের নিয়ে ঘরে বসে গল্প গুজব করবি, বাঘবন্দি খেলবি। ফাতিমা বিবি ছেলেকে কত উপদেশ দেন, কিন্তু কোনো উপদেশ এই আলাদিনের কানে যায় না। কি মনে করে 2-4 দিন সে চুপচাপ ঘরে বসে রইল। ফাতিমা ভাবলেন, ছেলে এবার একটু ভব্য সভ্য হবে। ঘরে বসে থেকেও কিছু চুপচাপ থাকে না আলাদিন। একদিন সে প্রশ্ন করলো, মা, পাহাড়ে কি সত্যি অমন সোনা, মোহর, মণিমুক্তা থাকে? সেই পাহাড়টা কোথায় মা? ফাতিমা জবাব দিলেন, ওসব কিছু নেই, তুই স্বপ্ন দেখেছিস। আলাদিন কিন্তু তাতে খুশি হয় না, বলে, না মা, স্বপ্ন নয়, সত্যি আছে ওই রকম ধন দৌলত। কেতাবে আছে কত লোক ওই রকম ধন দৌলত পেয়ে বিরাট ধনী হয়ে গেছে। ফাতিমা বিবি চিন্তায় পড়েছেন ছেলের কথা শুনে। এবার বুঝি ওর মাথা খারাপ হয়ে যাবে, ওকে বিয়ে করানো দরকার। ঘরে বউ এলে হয়তো মাথা ঠান্ডা হবে। ফাতিমা গোপনে গোপনে আলাদিনের জন্য বউ খুঁজতে লাগলেন। ঘরে একটা টুকটুকে বউ থাকলে আর হয়তো ঘর ছেড়ে বাইরে যাবে না আলাদিন। কিন্তু আলাদিনের সঙ্গী সাথী আরো বেড়ে গেছে, তারা এসে ডাকাডাকি করে। আলাদিন কখনো বেরিয়ে যায় জানতে পারে না ফাতিমা। আবার বুঝি সে নিরুদ্দেশ।